বিজয়া, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌমিতা জান্নাত। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই শারদীয় উৎসব। সকালে বিহিত পূজা, ঘট বিসর্জন ও অঞ্জলি প্রদান করেছেন ভক্তরা। দেবীর পায়ে সিঁদুর দিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। এরপরই হবে দর্পণ বিসর্জন। হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। তাদের বিশ্বাস অনুসারে মানুষের মনের আসরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ভক্তরা জানিয়েছেন এবার পুরো উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পেরেছেন তারা। দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দর থেকে পূজার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি, এবং আমরা জানবো চট্টগ্রামেরও পুজোর খবর। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের রিপোর্টার মোহসেনাত শিহাব। শুরুতে আমরা যেতে চাই আমাদের উইলির কাছে, নুরুন নাহার উইলির কাছে। উনি ঢাকেশ্বরী জাতীয় পূজা মন্দিরে আছেন। উইলি, আমাদেরকে একটু জানান আজকের শেষ দিনে পূজার কি কি আয়োজন রয়েছে এবং এখন কোন পর্যায়ে আছে সেগুলো। মমিতা, আজকে সকালে কিন্তু বিজয়া দশমীর যে বিহিত পূজা সেটি সম্পন্ন হয়েছে এবং তারপরে ছিল ঘট বিসর্জন। এই সময় আসলে অঞ্জলি প্রদানের যে আনুষ্ঠানিকতা সেটিও সম্পন্ন হয় এবং এখন আসলে সিঁদুর খেলা চলছে। দেবীকে আবারও আগমন জানিয়ে আসলে নারীরা, বিবাহিত নারীরা তার পায়ে সিঁদুর ছুঁয়ে এসে একটি মন্দির প্রাঙ্গণে এসে এখন সিঁদুর খেলছেন এবং এরপরেই কিন্তু দর্পণ এবং বিসর্জনের যে আয়োজন সেটি এখানে কিন্তু আমরা দেখেছি আজকে অনেক ভক্তরা এসেছেন। যেহেতু আজকে বিসর্জনের দিন, তাদের কিছুটা মন খারাপ, তারা ভারাক্রান্ত মনেই আসলে দেবীর কাছে আজকে শেষ দিনের প্রার্থনা করছেন এবং মঙ্গল কামনা করছেন। তারা জানিয়েছেন এবার তারা বেশ নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরেছেন। সেজন্য এরকমভাবেই যেন আগামী বছরগুলোতে পূজা উদযাপন করতে পারেন সেই প্রার্থনায় তাদের। সাথে সাথে তারা মানব জাতির কল্যাণ, মঙ্গল এবং দেশের আসলে মঙ্গল কামনা করেছেন। বলছেন দেবী যেহেতু এবার দোলায় ফিরে যাবেন, হতে পারে অতিবৃষ্টি বা অন্যান্য মহামারী দেখা দিতে পারে, অতি মৃত্যু হতে পারে, সেখান থেকে দেবীর জন্য তাদেরকে সুরক্ষিত রাখেন সেই প্রার্থনাও তাদের কণ্ঠে ছিল। এবং সব মিলিয়ে আসলে পুজো শেষ পর্যায়ে আছে। বিসর্জন শুরু হবে আজকে বেলা 3টার দিকে। এই ছিল ঢাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। আমরা চট্টগ্রামে মোহসেনাত শিহাবের কাছ থেকে হয়তো আরো জানবো। এখানেও সকাল থেকে আসলে খুবই আনন্দঘন পরিবেশের মাধ্যমে পূজা শুরু হয়েছে। সকাল থেকে পূজা অর্চনা হচ্ছে, অঞ্জলি দেওয়া হচ্ছে, মন্ত্রপাঠ হয়েছে এবং বিকেলবেলা এরা আসলে 4টার দিকে আজকে প্রতিমা বিসর্জন করবেন। চট্টগ্রামে আপনারা জানেন যে সবসময় বিকেল 4টার পর থেকে আসলে পতেঙ্গাতে প্রতিমা বিসর্জন করা হয়। সকাল থেকে আজ চট্টগ্রামের প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যেও ভক্তরা তারা আসলে এখানে পূজা করতে এসেছেন, তারা প্রার্থনা করতে এসেছেন, অঞ্জলি দিচ্ছেন। সবকিছু মিলিয়ে খুবই সুন্দর পরিবেশে এবার তারা পূজা পালন করেছেন। এরকম আনন্দঘন পরিবেশে অনেকদিন তারা পূজা পালন করেননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এবার পূজা আয়োজন খুবই সুশৃঙ্খল ছিল। একই সঙ্গে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সবাই খুবই সন্তুষ্ট এবং আজ মা দেবী দুর্গা বিদায় নিচ্ছেন। 1 বছর পর আবার তিনি ফিরে আসবেন। অবশ্যই সবার প্রতি তারা শান্তি কামনা করছেন, সবাই যেন শান্তিতে থাকে, দেশ যেন আসলে শান্তিতে থাকে সেই ধরনের কামনাই তারা করছেন। এবং এটার পাশাপাশি যে আনন্দ সবার মধ্যে দেখা যাচ্ছে, উৎসবের পাশাপাশি একটা বিরহের একটা ব্যাপারও আছে। আসলে আজ যেহেতু বিসর্জন দিতে হবে, তো সেই বিরহের ব্যাপারটাও আসলে ভক্তদের মধ্যে কাজ করছে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে পূজার সবশেষ খবর। মমিতা। ধন্যবাদ শিহাব, আপনাকে জানাচ্ছিলেন চট্টগ্রামের পূজার খবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত রাত 11:15টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এমদাদ আরিফুল ইসলাম বিমানবন্দরে তাদের বিদায় জানান। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গত 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান প্রধান উপদেষ্টা। খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, ভাঙচুর ও হত্যার ঘটনায় সদর ও গুইমারা থানায় ৩টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১,০০০-এরও বেশি। এদিকে ১৪৪ ধারা জারি থাকলেও সকাল থেকে জেলার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক আছে, দোকানপাটও খোলা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, যা আজ বিকেল থেকে আরও বাড়বে এবং আগামী 2 দিন এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে গভীর নিম্নচাপটি আজ রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। আর এরপরেই দেশে বৃষ্টিপাত বাড়বে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইবে আজ রাত থেকেই। এরই মধ্যে সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এটি বর্ষা মৌসুমের শেষ বৃষ্টি। এবার আন্তর্জাতিক। গাজাগামী ত্রাণবাহী সমুদ্র ফ্লোটিলার বহরে থাকা 44টি জাহাজের অন্তত 20টিকে আটক করেছে ইসরায়েল। সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 200 জন আটক হয়েছেন। প্রতিবাদে গ্রিস, ইতালি, তিউনিসিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রওনা হয়েছিল নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। এতে থাকা 44টি জাহাজের বেশ কয়েকটিকে আটক করেছে ইসরায়েল। নৌবহরে থাকা পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ সহ বিভিন্ন দেশের শতাধিক মানবাধিকার কর্মীও তাদের এই অভিযানে আটক হন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে অবরুদ্ধ গাজার উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে নৌবহরটিকে থামানো হয়েছে। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. তারা দাবি করে ফ্লোটিলার একটি জাহাজ ইচ্ছাকৃতভাবে সমুদ্রে সংঘর্ষ সৃষ্টি করে। এ সময় আরও কিছু জাহাজে জলকামান ব্যবহারের কথাও জানিয়েছে দেশটির নৌবাহিনী। অন্যদিকে জিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে গাজাকে অনাহারে ও বিচ্ছিন্ন অবস্থায় রাখার জন্যই তারা কতটা চরম পথ বেছে নিতে পারে। জিএসএফ আরও জানায়, নৌবহরটি গতরাতে গাজার উপকূল থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। আজ সকাল নাগাদ তাদের গাজায় পৌঁছানোর কথা ছিল। ইসরায়েলি সরকার এই প্রচেষ্টাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে আগেই জানিয়েছিল এই জাহাজগুলোতে তারা গাজায় যেতে দেবে না। এই ঘটনার প্রতিবাদে এরই মধ্যে গ্রিস, ইতালি, তিউনিসিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের মানুষ বিক্ষোভ করেছে। আর্জেন্টিনা ও গ্রিসের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ হয়। তিউনিসিয়ার তিউনিস শহরেও ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা জানিয়ে তার দেশ থেকে সব ইসরায়েলি কূটনৈতিককে বহিষ্কার করেছেন। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় প্রায় 44টি বেসামরিক নৌকা ছিল, যাতে 500-এরও বেশি পরিবেশকর্মী, আইনজীবী ও সংসদ সদস্য অংশ নিয়েছিলেন। এই বহরে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমও আছেন। আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। খেলার খবর। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ রয়েছে বাংলাদেশের খেলা। হাইব্রিড পদ্ধতির আসরে শ্রীলঙ্কার কলম্বোতে টাইগ্রাসরা আজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচ। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে বাংলাদেশের মেয়েরা। গত আসরে বাংলাদেশের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে, তাই এবারও তাদের হারাতে লাল সবুজের প্রতিনিধিরা মরিয়া। কিন্তু প্রস্তুতির ঘাটতি নিয়ে এবার বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে বিসিবি আন্তর্জাতিক কোনো সিরিজ খেলার আয়োজন করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দলের জন্য। বাংলাদেশ তাদের বাকি 6 ম্যাচ খেলবে ভারতে।
এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।